আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন ডাক্তার জাহিদ। নির্বাচনে জয়ী হলে শাসক নয়, সেবক হবে জামায়াত। চীনা প্রতিনিধি দলকে বললেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিপক্ষে রাজনৈতিক দলগুলো। অভিযোগ বদিউল আলম মজুমদারের। রাজনীতিবিদদের জনমুখী হওয়ার পরামর্শ। হত্যা, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমল নিল ট্রাইব্যুনাল। আদালতে হাজির করার নির্দেশ। এবং রুগ্ন ৫ ইসলামী ব্যাংক একীভূত হলে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বলছেন বিশ্লেষকরা। ক্ষতিপূরণে সুনির্দিষ্ট আইন করার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে আগামী নির্বাচন হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় ইসি এটি নিয়ে ভাবছে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি বলেন, সর্বশক্তি প্রয়োগ করে হলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে ইসি। এনসিপিকে শাপলা প্রতীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের কর্মসূচির অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আমি তো অপেক্ষা করছি, আমি তো ফেব্রুয়ারি ইলেকশনের জন্য অপেক্ষা করতে কাজ করে যাচ্ছি। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাইরে কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই ইসির। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের নিয়ম ভাঙার ইচ্ছাকে দমন করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেউ অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। নতুন দলের নিবন্ধন দিতে শেষ মুহূর্তে যাচাই বাছাই চলছে জানিয়ে সিইসি আরও বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে একটি দল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, যারা পিআর চায় তারা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিআর পদ্ধতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স। এতে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, অসাংবিধানিক দাবিতে দেশকে অস্থিতিশীল করে একটি দল নিজেদের অনৈতিক দাবি দেওয়া পূরণ করতে চায়। তিনি বলেন যে স্বৈরতন্ত্র অবসানের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, পিআর পদ্ধতিতে আবারও সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। এটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। তো বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না
সরকার গঠন না করতে পারে। বিভিন্ন জরিপের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অনৈতিক আবদার মানতে গিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না। অন্যদিকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। চীনা প্রতিনিধি দলকে একথা জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জয়লাভ করলে শাসক নয় সেবক হতে চায় জামায়াত। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন আমিরে জামায়াত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার সহ কয়েকটি দাবিতে রাজপথের আন্দোলনে সরব হয় জামায়াত ইসলামী। এতেই প্রশ্ন ওঠে আগামী নির্বাচন নিয়ে দলটির অবস্থান নিয়ে। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের পর জামায়াতের অবস্থান পরিষ্কার করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জামায়াত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে। গণঅভ্যুত্থানের পরও ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানায় জামায়াত ইসলামী। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। বাংলাদেশের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখার আশ্বাসও দেয় চীনা প্রতিনিধিরা। We have supported each other, treated each other as equals for win-win outcome. আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আচ্ছা, বলতে পারেন কোন রাজনৈতিক দলের চাপের মুখে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক্ষা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক্ষা দিতে আইনগত বাধা নেই। দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, সফরকারীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আমরা চাই তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতিবিদরা সৎ ও জনমুখী না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি রাজনৈতিক দলগুলো, মানা হয়নি সংস্কার কমিশনের পরামর্শ। তরিক ইসলামের রিপোর্ট। বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা এমন বাস্তবতায় আলোচনা সভার আয়োজন করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। আলোচনায় অংশ নিয়ে বক্তারা জানান,
ক্ষমতা ও সেবার বিকেন্দ্রীকরণ ছাড়া স্থানীয় উন্নয়ন সম্ভব নয়। আর্থিক খরচ এবং কর তোলা এই ব্যবস্থাপনা শক্তিশালী হয় সেই ব্যাপারেও আমাদেরকে সাহায্য করতে হবে। Growth rate has fallen, the job creation growth rate fallen from 3.3% to 1.8%. একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগবে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ে টাকা, but the decision will be finalized by the MP or his agent. ওইখানেই তো করাপশনটা ঢুকছে। একটা everything MP has a role. সভার প্রধান অতিথি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিতে বাড়াতে হবে জনগণের সম্পৃক্ততা। জনগণের নেতৃত্বে জনগণকে সংগঠিত করেই এবং এই স্ট্রাকচারগুলো আমাদের যেগুলো আছে এগুলোকে আরো শক্তিশালী কার্যকর করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল ডিভলিউশনের মাধ্যমে আমাদের করতে হবে। কিন্তু ওই যে আমাদের যদি করতে হয়, যে ডিসেন্ট্রালাইজেশন করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হয়, ওই জনগণের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার উন্নয়নে সঠিক আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ সদর দফতরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। SDG financing gap now stands beyond $4 trillion. The LDCs suffered the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় মেটলাইফ, সেভরন, এক্সেলারেটরস সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। When you make your investment in Bangladesh, not just think about the physical boundary of Bangladesh, think about the regional boundary of Bangladesh, the possibility of making that those things happen. And in future, those who will be investing in the region. নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এই তথ্য জানান এনসিপি নেতা। ওই মামলায় দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত সোমবার আখতার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতা কর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যান আখতার হোসেন। আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে
যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবে নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রথমবারের মতো এই মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে ভারতের মুম্বাইকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দেওয়া হয়েছে সারা দেশে সংগঠিত অপরাধের নেতৃত্বের দায়। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোনালাপে দেখা যায় জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে সরকারের কৌশল কেমন হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই পরামর্শ দিয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আমাকে যেটা বলবেন আমি ইনশাআল্লাহ করব। না ওই তালিকাগুলো একটু করে ফেলান আর নিজেদের গত বছর ২৩ ডিসেম্বরে জব্দ করা সেই ফোনালাপের সূত্র ধরে তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে বৃহস্পতিবার ১৬৭৯ পৃষ্ঠার নথিপত্র, ৩টি অডিও, ৬টি ভিডিও ক্লিপ সহ ৩৯ পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী ২৯ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছেন। মিনুর নাওয়ের সাথে সাক্ষাৎকার দিয়ে উস্কানি দিয়েছেন। আরও অন্যান্য অপরাধ তার সাথে বর্ণনা আছে। ২০ তারিখ উনি শেখ হাসিনার সাথে ফোন আলাপে যেটা জানিয়েছেন যে লোকাল এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। লোকাল এসপি আগের দিন কী করেছেন তার বর্ণনা, ষড়যন্ত্র করছেন তার অভিযোগ আছে, কারফিউ জারির নির্দেশ দিয়েছেন তার অভিযোগ আছে। তারপরে আবার ৪ তারিখে কথা বলেছেন, কথা বলে আন্দোলনের যত কার্য গৃহীত হয়েছে সবগুলোকে সমর্থন করছে। মোট কথা ওনার বিরুদ্ধে অ্যাট এ গ্ল্যান্স যেটা সুপিরিয়র নেতৃত্বের দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। প্রথমবারের মতো এ মামলায় দেশের সীমানা ছাড়িয়ে অপরাধের ঘটনাস্থল হয়েছে প্রতিবেশী দেশের একটি শহর। কেন, সেই ব্যাখ্যাও দেয় রাষ্ট্রপক্ষ। সাক্ষাৎকারটি মুম্বাইয়ে প্রচারিত হয়েছে, যার কারণে আমরা ভারতের মুম্বাইকে ঘটনাস্থল দেখাচ্ছি। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ১৪ দলের শরিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। যেসব ট্রাভেল এজেন্সি ফলস বুকিং দিয়ে বিমানের টিকিটের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না বলেও দাবি করেন তিনি। ১ নভেম্বর থেকে প্রতিদিন ২,০০০ পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিগত ১ বছরে মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি তুলে ধরা হয় এতে। সচিব নাসরিন জাহান বলেন, নভেম্বর থেকে ৪ মাস খোলা থাকবে সেন্ট মার্টিন। তবে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে থাকতে পারবেন পর্যটকরা। ১ নভেম্বর থেকে আশা করছি খুলবো, সীমিত যেটা আমাদের ২,০০০ করে প্রতিদিন যাবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে। এ সময় বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিমানের টিকিটের দাম বৃদ্ধিতে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, ৩০,০০০ টাকার টিকিট ১ লাখ টাকায় বিক্রি করছে, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। কেন এই নেক্সাস ভেঙে দিচ্ছেন না আপনারা? উপদেষ্টা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বশিরউদ্দিন। বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, তো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? বাণিজ্যের যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা। কাজ শেষ হলেই এয়ারপোর্টের 3rd টার্মিনাল চালু করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনো হয়নি। আমাদের এখানে ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে,
এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। সারা দেশের পর্যটন স্থান ও পর্যটকদের নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকলকে ধন্যবাদ। আমার কথায় কেউ কষ্ট পেলে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রুগ্ন 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে শেয়ার বাজার থেকে তালিকাচ্যুত হলে সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লেষকরা। তারা বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণের সুনির্দিষ্ট আইন নেই। এজন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানান তারা। শরফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী 5 ব্যাংকের মোট আমানতের প্রায় 1,52,000 কোটি টাকার বিপরীতে ঋণের পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করছে। তবে শেয়ার বাজারে বিনিয়োগ করা ওইসব ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো সুরক্ষা নীতিমালা নেই বলে মনে করছেন অনেকেই। যারা ব্যাংকের মূল মালিক, যারা শেয়ার হোল্ডার, যারা এই কোম্পানির মূল মালিক বলা চলে, তাদের এই মার্জারের ক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে, তাদের পুঁজি কি হবে, এই শেয়ার হোল্ডারদের মূল যে বিনিয়োগ তার কি হবে, এই সম্পর্কে কোনো রূপরেখা এখন পর্যন্ত সরকার দেয়নি। এটা খুবই বাজারের জন্য দুঃখজনক। আমি মনে করি যে এই ধরনের মার্জার অ্যাকুইজিশন বা অথবা যাই কিছু করুক, যে নিশ্চিত কোনো কোম্পানি, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের যে মূল বিনিয়োগ আছে সে সম্পর্কে সরকারের একটা রূপরেখা থাকা উচিত। কারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা কিন্তু সরকার দায়িত্বের মধ্যে পড়ে। তাদের শেয়ার হোল্ডারদের বিনিয়োগটি সুরক্ষা দেওয়ার জন্য যে আইনি ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি। সাধারণ বিনিয়োগকারীরা এরই মধ্যে এই 5 ব্যাংকে বিনিয়োগ করে মূলধন হারিয়েছেন। যারা বেশি দামে শেয়ার কিনেছেন তাদের ক্ষতির পরিমাণ আরো বেশি। পুঁজিবাজারেও এই একীভূত ব্যাংক হিসেবে এটিও একটি সবল প্রতিষ্ঠান হিসেবে এখানে আবির্ভূত হবে। কিন্তু সেই সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় যে শেয়ার হোল্ডারদেরকে দ্রুততর সময় জানানোটা পুঁজিবাজার কর্তৃপক্ষের যেমন জরুরি এবং কেন্দ্রীয় ব্যাংকেরও এক্ষেত্রে যথাযথ সহযোগিতা করা প্রয়োজন। এই পরিস্থিতিতে তারা যদি মনে করেন যে তার এক ধরনের অনিশ্চয়তা বোধ করছেন, দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা রয়েছে, তারা হয়তো তাদের হাতের শেয়ারগুলো ছেড়ে দিতে পারেন। আর যদি তারা কেন্দ্রীয় ব্যাংকের উপর আস্থা রাখেন এবং এসএসসি কর্তৃপক্ষের উপরে আস্থা রাখেন, তাহলে আমরা এটা আশা করতে পারি যে একসময় এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং সেক্ষেত্রে ক্ষুদ্র যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের উচিত হবে শেয়ারগুলো ধরে রাখা। দুর্বল ব্যাংকগুলোর বিপর্যয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এমনটাই প্রত্যাশা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বায়ু দূষণ আর যানজটে অতিষ্ঠ হয়ে অনেক বিদেশি বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চ্যানেল আই কার্যালয়ে বিতার্কিকদের পরিবেশ ভাবনা বিষয়ক সংলাপে একথা বলেন তিনি। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে মানুষ ক্ষতির শিকার হচ্ছে, অন্যদিকে ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ। মিজান শাহজাহানের রিপোর্ট। আবার পরিবেশ প্রকৃতি ভালো না থাকে। চ্যানেল আইতে ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সেমিনার। এতে অংশ নেন 8টি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা। পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজকরা। কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে জলবায়ু তহবিলের অপব্যবহার হয়েছে, বিশেষ জেলাকে অগ্রাধিকারের নামে বৈষম্য করা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিনিয়োগকারী যখন এয়ারপোর্ট থেকে তার নির্দিষ্ট হোটেলের দিকে রওনা হয়, তখন কিন্তু তিনি গাড়িতে হঠাৎ করে আটকে ওঠেন। তারা যে ভাঙাচোরা গাড়িগুলো দেখেন, যে ধোঁয়া দেখেন, যে রাস্তার পাশে যে ফুটপাতের মধ্যে যে চায়ের দোকান দেখেন, টি স্টল দেখেন, যেভাবে রাস্তা পারাপার দৌড় দিয়ে পারাপার হয়ে থাকে, এতে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে এসে ফিরে যেতে পারে। তারা মনে করতে পারে, এর বাবা এটা কোথায় আসলাম, যে এখানে কোনো কিছুর কোনো ঠিক নাই, একটা গাড়ির ঠিক নাই, একটা বাসের ঠিক নাই, যে যার মতো করে হর্ন দিচ্ছে, যে যার মতো করে ধাক্কাধাক্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, সমন্বিত উদ্যোগই পারে পরিবেশ বিপর্যয় ঠেকাতে। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এখন জলবায়ু ঋণ ফাঁদে আমরা আসলে। তো 30 বছরে কিন্তু আমি বলবো অগ্রগতি 30%ও হয় নাই কিন্তু। তো সেই জায়গায় কিন্তু আমরা একটু হতাশই বলতে পারি। বাংলাদেশে পাওয়া জলবায়ু অর্থায়ন ও অনুদানের অনুপাত 2.7, যা স্বল্পোন্নত দেশগুলোর এলডিসির
গড় মান 0.7 প্রায় 4 গুণ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ডক্টর SM মুর্শেদ। আলোচকরা বলেন, পরিবেশ দূষণের ফলে দেশে বছরে 2,72,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ দূষণ বন্ধ হবে না বলেও মত তাদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এর মধ্যে মন্দির মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জার পাশাপাশি কঠোর নিরাপত্তার বেষ্টনী থাকছে দেশের পূজা মণ্ডপগুলোকে ঘিরে। সজল দেববর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বর্ষা শেষে প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা। একদিকে কাশফুলের মন মাতানো দোলা, অন্যদিকে কানে বাজে ঢাক শঙ্খধ্বনি। দেবীকে বরণ করতেই যেন শরতের এত আয়োজন। আর দুদিন পরেই ষষ্ঠী। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে জোর প্রস্তুতি। সব কাজে শেষ হয়ে গেছে, শুধু চুল লাগাইতে আর চূড়াটা লাগাইতে বাকি আছে। তারপরে আগামী রবিবার দিন ষষ্ঠী, শনিবার দিন প্রত্যেকটা প্রতিমা আমাদের ডেলিভারি দিতে হবে। এবারের পূজা হবে উৎসবমুখর পরিবেশে, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। অসুর মানে অশুভ শক্তি, এটা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এটাই কামনা করে। কাজেই এটা সার্বজনীন একটি প্রার্থনা। হয়তো সেটার আঙ্গিকটা ভিন্ন, আমরা একভাবে করি, অন্য সম্প্রদায় আরেকভাবে করে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং অন্যান্য সংস্থা এই পূজা যাতে সুন্দর হয় এবং মানুষ যাতে স্বস্তি মতে, শান্তি মতে বাংলাদেশের প্রত্যেক মানুষ এই পূজার উপভোগ করতে পারে, সেই চেষ্টা নিয়েছেন। দেবী এবার আসছেন গজে, যার প্রভাবে ফুলে ফলে ভরে উঠবে প্রকৃতি। তবে দেবীর ফিরতি বাহন দোলা থাকায় ভক্তদের মনে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করলেও তাদের বিশ্বাস, দেবী দুর্গা মাতৃরূপেই আগলে রাখবেন তার সন্তানদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন IGP ডাক্তার বাহারুল আলম। রাজধানীর সূত্রাপুরে বাংলা বাজার পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি বলেন, বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। IGP আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা রাজপথে শক্তি দেখানোর চেষ্টা অব্যাহত রাখলেও পুলিশ তাদের প্রতিহত করেছে। ধর্মীয় মতপার্থক্যের কারণে সংঘাত এড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেন পুলিশ প্রধান। আমরা থ্রেট ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। প্রস্তুতি পর্বে অনেক জায়গাতে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু হাত নষ্ট করে দিচ্ছে, মাথা নষ্ট করে দিচ্ছে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। আমরা কোনোভাবেই কোনো কিছু আমরা অবজ্ঞা করব না, অবহেলা করব না। অন্তর্বর্তী সরকার কৃষিকেই টেকসই ও রফতানিমুখী করতে চায় বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, গত 1 বছরে 10% রফতানি বেড়েছে। সারের ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কমিটি ও নীতিমালা হবার কথা জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে সারের ডিলারের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন হবে। এবছর সারের দাম বাড়ানো হয়নি জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না। এছাড়াও সার আমদানির 20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। কৃষি জমি সুরক্ষায় নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। বোরো মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে 15 লক্ষ মেট্রিক টন বেশি ধান উৎপাদন হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় UNDPর প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি প্রতিনিধি দলকে আদালতের ন্যায়কুঞ্জ, লিগাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান। এরপর নগরীর একটি হোটেলে UNDP আয়োজিত সেমিনারে অংশ নেন প্রধান বিচারপতি। সেমিনারে UNDP প্রতিনিধি দল সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার দায়রা জজ, অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। এর আগে সকাল থেকে পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম বর্জন করেন তারা। ফলে বন্ধ ছিল বিভিন্ন বর্ষের পাঠদান কার্যক্রম। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তি দাবি এবং পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছিলেন। শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এদিকে রাষ্ট্র নির্বাচন পেছানো এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় প্রচারণা প্রায় বন্ধ। প্রার্থীরা জানান, আন্দোলন ও পূজার ছুটি শেষ হলে পুনরায় প্রচারণা শুরু হবে। উন্নয়নের নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত ১.৫ দশকে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রাজধানীর বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ফলদ ঔষধি গাছের চারা বিতরণ করতে গিয়ে সংগঠকরা এসব কথা বলেন। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক MA কাইয়ুম। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঐতিহ্য হারাতে বসেছে সোনালী আঁশখ্যাত পাট। একসময় দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করলেও এখন ধ্বংসের মুখে এই শিল্প। প্লাস্টিক ও ফাইবার পণ্যের দাপট এবং যথাযথ উদ্যোগের অভাবে পাট শিল্পের এই দৈন্যদশা বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিল্পটি বাঁচাতে পাট চাষিদের সরকারি প্রণোদনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান চালাচ্ছে সরকার। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। চলতি মৌসুমে বগুড়ার সারিয়াকান্দি, ধনট, সোনাতলা ও গাবতলীতে পাট চাষ করা হয়েছে। ৮,৯৬০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৭,৭২০ হেক্টর। এবছর ফলন হয়েছে বেশ ভালো। প্রতিমন পাট বিক্রি হচ্ছে সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত, আর পাটখড়ি 5,500 থেকে 6,000 টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। 3 বিঘা জমি বেচা গতবার জানা হচ্ছে, এবার 2 বিঘা বেচে তাই হচ্ছে 3,500 4,000 টাকা পর্যন্ত আপনার বিক্রি হচ্ছে এখন পাট। 1 বিঘা জমি থেকে আপনার 14-15,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে, কামলা কিষাণ খরচ সব খরচ মিলায়, কিন্তু আপনার 35-40,000 টাকা পর্যন্ত পাট এবার বিক্রি হয়েছে। জেলার সবচেয়ে বড় পাটের হাট সারিয়াকান্দি। স্থানীয় জুট মিলগুলোর পাশাপাশি এখান থেকে পাট কিনছে খুলনা, যশোর, ফরিদপুর সহ দেশের বড় কোম্পানিগুলো। এই পাটগুলো আপনার বিভিন্ন কোম্পানি আছে, আখিস কোম্পানি আছে, তারপর আমার জনতা আছে, বিভিন্ন মাসিক মানে যে বিভিন্ন মেল জায়গায় পায়, প্রাইভেট যে মেলগুলোতে যায়, পাটের মেলগুলোতে যায়। আবার শিপার আছে যারা বাইরে আমদানি করে। পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা। অন্যদিকে ন্যায্য দাম নিশ্চিতে মজুদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পাট অধিদপ্তর। যদি দেখি যে তারা পাটটা কিনে তখনও তারা না ছাড়ে, মানে হচ্ছে তাদের পরবর্তী যে স্তর, হয়তো জুট মিল অথবা এক্সপোর্টার অথবা এই ধরনের যে ইয়েদের কাছে, উৎপাদক অথবা রপ্তানিকারক, তাদের কাছে যদি না পৌঁছায়, তখন আমরা এটার বিরুদ্ধে আমাদের মজুদ বিরোধী অভিযান আমরা অবশ্যই চালু করব। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে। এছাড়া সর্বত্র পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আবারও ফিরবে পাট শিল্পের সোনালী দিন, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাগুরা সার্ভিস সেন্টারে মৃত্যু বীমা দাবি চেক তুলে দিল আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC। বুধবার মাগুরা সার্ভিস সেন্টারের বিক্রয় ও বিপণন বিভাগের ইনচার্জ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত CEO মোহাম্মদ সাজ্জাদুল করিম। এতে মরহুম মোহাম্মদ আসিফ আহমেদ এর স্ত্রী আকাশী খাতুনের হাতে বীমা গ্রাহকের 36,000 টাকা জমার বিপরীতে বীমা দাবির 1,24,740 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর মাগুরা শাখার ম্যানেজার SAVP মোহাম্মদ জামিনুর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার AVP মোহাম্মদ আব্দুস সামাদ বিশ্বাস।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্জিত প্রিমিয়াম প্রথম বছর থেকেই শরিয়াসম্মতভাবে বিনিয়োগ করছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটোর সহায়তায় ইউক্রেন রাশিয়ার দখল করা সব ভূখণ্ড ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প একথা জানান। এ সময় রাশিয়াকে কাগুজে বাঘ বলে সমালোচনা করে ট্রাম্প জানান, পুতিন ও রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যা আছে এবং এটাই ইউক্রেনের জন্য সুযোগ। যদিও ট্রাম্প বরাবরই বলে আসছিলেন যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কিছু ভূখণ্ড ছাড়তে হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের এমন আকস্মিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকার পরও রুশ অর্থনীতি স্থিতিশীল, আর ইউক্রেনে রুশ বাহিনীর ধীর যাত্রা কৌশলগত পরিকল্পনার অংশ, দুর্বলতার লক্ষণ নয়। এ সময় ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাওয়ার কথাও জানান পেসকভ। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ব্যায়াম ল্যাবরেটরি স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা 2025। ব্যায়াম ফাউন্ডেশন আয়োজিত মেলায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। এবারের আয়োজনে বেশিরভাগ ছিল বর্তমান সময়ের নানা ধরনের সমস্যার সমাধান বিষয়ক প্রজেক্ট। মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যায়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও ব্যায়াম ল্যাবরেটরি স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ শাহানা হক। শিশুদের এই উদ্ভাবনী চিন্তাগুলি ভবিষ্যতে তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপের খবর। এশিয়া কাপ ক্রিকেটে ফাইনালে জায়গা করে নেয়ার ম্যাচে কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 41 রানের পরাজয়ে ফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে টাইগারদের। তা করতে পারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে লাল সবুজের দল। তবে হেরে গেলে পাকিস্তানকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত। বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি তাই অঘোষিত সেমিফাইনাল বলাই যায়। এই ম্যাচে একাদশে নিশ্চিতভাবেই থাকবে একাধিক পরিবর্তন। ইনজুরি থেকে সেরে ওঠায় খেলবেন লিটন দাস, সেক্ষেত্রে কপাল পড়তে পারে তানজিদ তামিমের। গত 2 ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। পাকিস্তান দলের মূল ব্যাটারদের 5 জনই বাঁহাতি, তাই মাহেদির একাদশে থাকার সম্ভাবনা প্রবল। দুবাইয়ে রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনকে সামনে রেখে নানান কিছু হচ্ছে। কাউন্সিলর সব থেকে শুরু করে সবকিছুই। তামিম ইকবাল ও ফারুক আহমেদকে নিয়েও আপত্তি উঠেছে। গত বেশ কয়েকদিনের সৃষ্ট ঘটনায় ক্রিকেটারদের মধ্যে আলোড়ন কম হচ্ছে না। বিসিবি নির্বাচন করতে এসে ব্যাটিং করার মতো ভয় ডরহীনই থাকতে পারছেন তামিম ইকবাল, কারণ ওল্ড ডিওএইচএস কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়কের উপর চাপও বাড়ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনের সামনে আপত্তির শুনানিতে অংশ নেওয়ার পর সংবাদ মাধ্যমকে তামিম বলেন, তার চাপ তার উপরেও আছে, কালকে কাউন্সিলরশিপ বাতিলও হয়ে যেতে পারে। তামিম জানান, সরকারের একটা অংশ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তবে তিনি এখনও আশাবাদী যে আগামী 6 অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন সুষ্ঠু হবে। পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোয় প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিকেলে 2 মিনিটের ঝড়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের দল। খেলার 3য় মিনিটে ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকের অবদান কম নয়। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে 2 ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান অপুর রহমান। এরপর গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান। শনিবার ভারত ও নেপালের মধ্যকার বিজয়ের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন।
পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন ডাক্তার জাহিদ। নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হবে জামায়াত, চীনা প্রতিনিধি দলকে বললেন ডাক্তার শফিক রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে রাজনৈতিক দলগুলো। অভিযোগ বদিউল আলম মজুমদারের। রাজনীতিবিদদের জনমুখী হওয়ার পরামর্শ। হত্যা, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। আদালতে হাজির করার নির্দেশ। এবং রুগ্ন ৫ ইসলামী ব্যাংক একীভূত হলে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বলছেন বিশ্লেষকরা। ক্ষতিপূরণের সুনির্দিষ্ট আইন করার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।